আসসালামু আলাইকুম, সবাই লাইভ ক্লাসটিতে জয়েন হও। মার্কেটিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আহমেদ রাজ ওয়ালাইকুম আসসালাম, গাজী আরাফাত ওয়ালাইকুম আসসালাম। আমরা এখনই মার্কেটিং ক্লাসটি শুরু করে দিব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তার আগে আমি দেখি সবাই জয়েন হয়েছে নাকি, কারণ অনেকেই আছে নিশ্চয়ই যারা টাইমটা বুঝতে পারোনি। এখন আমি বলি সাড়ে তিনটার ক্লাসটা কেন 4টা বাজে না হলো। তার কিছু কারণ হচ্ছে যে আমরা এখন যে ক্লাসটা শুরু করছি একটু টেকনিক্যালের প্রবলেমের কারণেও, আবার হচ্ছে আরেকটা ক্লাস চলছে অলরেডি গ্রুপের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে অনেকেই তোমরা গ্রুপে জিজ্ঞেস করছো যে কেন এই সপ্তাহে রেগুলার ক্লাস হয়নি, কেন এই সপ্তাহের প্রথম 3 দিনের ক্লাসটি এখনো হয়নি। তো আমি তোমাদের জানিয়ে দিই, তোমাদের যে টিচাররা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা আছে, তাদের সবারই এখন ভার্সিটিতে এক্সাম চলছে। তো ওই এক্সামের জন্য, এবং এখন যেহেতু রোজা, তো রোজার জন্য সময় অলরেডি অল্প, তো এর জন্য আসলে রুটিনটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে কয়েকদিন। কিন্তু কোনো টেনশন নেই, আজকে থেকে ইনশাল্লাহ আবার রেগুলার ক্লাস হবে। এবং সবাই ততদিনে যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এবং যে এমসিকিউ এক্সামসগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে ফেলো। বসে থাকার কিন্তু কোনো সময় নেই, তোমাদের বসে থাকার কোনো সময় নেই আসলেই বলতে গেলে। কারণ এই যে রোজা শেষ হবে, রোজা শেষ হওয়ার পরে কয়েকদিনের পরেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা। তো এখন বসে থাকা মানে তোমরা নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছ, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করছি। হ্যালো হ্যালো, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা দাঁড়াও একটা মিনিট। আর তোমরা একটু গ্রুপে এটার লিংক, হ্যাঁ এখন এখন ঠিক আছে? কেউ একটু বলো যে ঠিক আছে নাকি। হ্যালো, আর কেউ একজন একটু গ্রুপে লিংকটা শেয়ার দিয়ে দাও, যাতে গ্রুপে যারা মার্কেটিং স্টুডেন্ট আছে তারা সবাই যাতে জয়েন করতে পারে। হ্যালো, ভাই একটু চেক করবেন, সাউন্ড কম আসছে মনে হয়, এখানে কমেন্ট করতেছে কয়েকজন। আচ্ছা এখন একটু দেখো, জি গ্রুপে লিংক দিয়েছি, ভেরি গুড। না ম্যাম, সাউন্ড কম আসছে, সাউন্ডটা ম্যাম কম এখনো। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়েছি, ভাইয়ারা ব্যবস্থা নিচ্ছে, একটু 2টা মিনিট আমাকে সময় দাও। হ্যাঁ, সাউন্ড কম শোনা যাচ্ছে। এখনো কি ঠিক হয়েছে নাকি জানো? হ্যাঁ সবাই কমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা 2 মিনিট একটু তোমরা ক্লাসেই থাকো, ততক্ষণে গ্রুপে লিংকটা দেওয়া হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গাজী আরাফাত। ঠিকই সাউন্ড আসতেছে ভাইয়া।
আমার ফোনে কিন্তু সাউন্ড কম না, ফুল সাউন্ড দিয়ে কথা বললে অনেক সাউন্ড। হ্যাঁ, এখন দেখো স্টুডেন্টস, তোমরা দেখো যে এখন কি ক্লাসটা ভালো মতো শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। ফেরদৌস পপি, আহমেদ রাজ, তোমরা দেখো, দ্রুত দেখো, দ্রুত দেখো, কারণ অনেক বাকি আছে। এই চ্যাপ্টারটা অনেক লম্বা চ্যাপ্টার, তার উপর দিয়ে ক্লাসে যদি ডিলে হয় আমরা শেষ করতে পারবো না। চলো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। যারা অধ্যায় 5, প্রথম পত্রের অধ্যায় 5, আজকে আমরা প্রথম পত্রের অধ্যায় 5টা পড়বো। হ্যাঁ, অধ্যায় 5 যারা কিনা এক লাস্ট ক্লাসটি করো নাই, লাস্ট ক্লাসে কিন্তু উৎপাদনের ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটা আমরা ধরেছিলাম অধ্যায় 5, এবং পার্ট 1 আমাদের শেষ হয়েছে। সেখানে আমরা পণ্যের প্রকারভেদে পর্যন্ত পড়া হয়েছিল। পণ্যের প্রকারভেদ আরেকটু পড়া বাকি আছে। যারা লাস্ট ক্লাসটি করেনি, গ্রুপে কিন্তু ক্লাসের লিংক দেওয়া আছে, সবাই ওই ক্লাসটাতে চলে যাবে যাতে এর আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। পিছিয়ে থাকার সময় নেই। এই যে হ্যাঁ, তো লাস্ট ক্লাসে এর আগের পার্ট 1-এ আমরা কিন্তু দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই শোনো, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পণ্যের প্রকারভেদগুলো। কি কি প্রকারের পণ্য আছে, সেখান থেকে প্রতি বছর বোর্ডে প্রশ্ন এসেছে, অ্যাডমিশনে এমসিকিউ এসেছে, এইচএসসিতেও এমসিকিউ এসেছে। প্রত্যেক বছর, কোনো বছর মিস যায়নি। কথা কিন্তু মিলিয়ে দেখো তোমরা। তো এই উৎপাদনের এই অধ্যায়টাতে, উৎপাদন ব্যবস্থাপনা পণ্যের অধ্যায়টা বড়, পণ্যের প্রকারভেদগুলো অনেক, এবং সব একটু কঠিনও, কারণ প্রায় একই এগুলোর অর্থ। তো প্রায় দেখা যায় কি, আমরা যারা আছি স্টুডেন্ট হিসেবে আমরা এগুলো ঘুলায় ফেলি যে কোনটার জায়গায় কি হবে, কি হচ্ছে, বা ঠিক আছে। তো এর জন্য বৈশিষ্ট্যগুলো মনে রাখা খুবই দরকার। গত ক্লাসে আমরা পণ্যের ভোগ্য পণ্য থেকে শুরু করেছিলাম এবং ভোগ্য পণ্য শেষ করেছিলাম। ভোগ্য পণ্যের মধ্যে সুবিধা পণ্য, বিপণন পণ্য পর্যন্ত শেষ করা হয়েছিল গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা বাকিটুকু শেষ করব, পণ্যের বাকি প্রকারভেদ, বিপণন পণ্যের পরের থেকে। যারা বিপণন পণ্য পর্যন্ত পাওনি তারা একদমই ভয় পাবে না, কারণ তোমাদের ক্লাস এখনো রেকর্ডিং রয়ে গিয়েছে, তোমরা পরে আগের ক্লাসগুলো দেখে নিলেই পারবে। কিন্তু এই যে এর জন্য আমি যে বারবার বলি, ম্যাম যে বারবার বলে যে কোনো ক্লাস যাতে পিছিয়ে না থাকা হয়, সেটা যাতে তোমাদের মনে থাকে। কারণ দেখবে যে একটার পর একটা ক্লাস আসছে, চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে আছো। তোমার কিন্তু পিছানোর সময় নেই, তাই না? আচ্ছা চলো, আজকে আমরা যে টপিকটা দেখবো, যে পণ্য দুই প্রকারের ছিল প্রধানত। একটা ছিল ভোগ্য পণ্য, দ্বিতীয় প্রকারটা ছিল শিল্প পণ্য। ভোগ্য পণ্য শেষ করা হয়েছে। শিল্প পণ্যের বিষয়টা কি? দেখো, যে সকল পণ্য চূড়ান্ত ভোগের জন্য তৈরিও করা হয় না, ব্যবহারও করা হয় না, এরকম অনেক পণ্য আছে। এখন তোমাদের কথা বলতে পারেন, ম্যাম এরকম কি ধরনের পণ্য আছে যেগুলো কিনা চূড়ান্ত পণ্য হিসেবে ব্যবহার হতে পারে না? তার সবচেয়ে 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 বড় উদাহরণ হচ্ছে কাঁচামাল। কাঁচামাল হচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ। যে কাঁচামালগুলো আমরা পণ্য তৈরিতে ব্যবহার করি, নতুন পণ্য তৈরি করতে, সেগুলোও তো কোথাও না কোথাও বিক্রি হয়, সেগুলোও তো কারো না কারো কাছে পণ্য হিসেবে বিক্রি হয়, তাই না? তো এগুলোকে বলা হচ্ছে শিল্প পণ্য, যেটা কিনা আমরা ডাইরেক্ট ব্যবহার করি না। যেমন আমরা যদি তুলা, হ্যাঁ, আমরা কি তুলা গায়ের মধ্যে লাগায় ঘুরি? না, আমরা তুলা থেকে সুতাতে ওটা
কনভার্ট করে, রূপান্তর করে, এরপরে ওই সুতা থেকে আমরা কাপড় তৈরি করে আমরা এটাকে ব্যবহার করি। তো এই আইডিয়া থেকে, এই বিষয় থেকেই তুলে এসেছে যে এই ক্ষেত্রে যদি আমি বলি যে তুলা, সুতা, এরপরে আমি যদি বলি কাপড়, তিনটা স্তর, তাই না? একটা কাপড় তৈরির জন্য তিনটা স্তর আসছে। এই ক্ষেত্রে এই দুইটা হচ্ছে শিল্পপণ্য, কারণ এদেরকে আমি সরাসরি ভোগ করব না, এরা হচ্ছে শিল্পপণ্য। এই দুইটাকে আমি রূপান্তর করব এবং কাপড়কে আমি ভোগ করব, এটা হচ্ছে ভোগ্যপণ্য। সবাইকে ক্লিয়ার? শিল্পপণ্য আর ভোগ্যপণ্যের পার্থক্য কি সবাই ক্লিয়ার? যে যে এখানে যে তৈরি প্রক্রিয়াতে আমরা তুলা ও সুতাকে পণ্য হিসেবে বিক্রিত করছি, কিন্তু এটাকে আমরা সরাসরি ভোগ করছি না, আমরা একে কাপড়ে রূপান্তর করে ভোগ করা হচ্ছে, একেই বলা হচ্ছে ভোগ্যপণ্য। আর তুলা আর সুতা হচ্ছে সেই ক্ষেত্রে শিল্পপণ্য। আরো যদি বলি, যেমন আরো কিছু রিলেটেড কিছু বলতে ফেললে, যেমন বলা যায় গাড়ির পার্টস, গাড়ির যন্ত্রাংশগুলো, হ্যাঁ, গাড়ির ইঞ্জিন, যদি চিন্তা করা হয় গাড়ির ইঞ্জিন কিন্তু এক ধরনের পণ্য, কিন্তু এটাও কিন্তু আমরা ডাইরেক্টলি ব্যবহার করি না। অবভিয়াসলি তুমি গাড়ির ইঞ্জিন হাতে ধরে ব্যবহার করতে পারবে না, এটাকে তোমার একটা গাড়িতে স্থাপন করা লাগবে, তার জন্য তোমার একটা গাড়ি লাগবে, আস্ত গাড়ি লাগবে, সেখানে তুমি ইঞ্জিনটা স্থাপন করবে, এরপরে তুমি চালাতে পারবে একটা গাড়ি, তখন তুমি ভোগ করতে পারবে। মানে তুমি কি সরাসরি ইঞ্জিনটা ভোগ করতে, ইঞ্জিনের ব্যবহার করতে পারছো না, সরাসরি ভোগ করতে পারছো না। এই যে এই ধরনের নিখুঁত বিশ্লেষণ করা হয়েছে পণ্যকে, যে কতটুকু অংশ আমার শিল্প পণ্য, কতটুকু অংশ আমার ভোগ্য পণ্য। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা শিল্প পণ্যের যে প্রকারভেদগুলো আছে সেগুলো দেখি। আচ্ছা, শিল্প পণ্যকে নিম্নের শ্রেণীতে ভাগ করা যায়। কি কি শ্রেণী ছিল আমি এর আগেই তোমাদের দেখিয়ে দিই, ওই যে ওই বক্সটা ছিল, বক্সের থেকে, যে শিল্প পণ্যকে আসলে কি কি শ্রেণীতে ভাগ করা যায়। এই তো এই বক্সটা, আমরা যদি দেখি শিল্পপণ্য, ওই যে শিল্পপণ্য এবং এর বিভক্তিগুলো নিচে দেওয়া আছে। দেখো, শিল্পপণ্য আসলে 5টি ভাগে ভাগ করা যায়, 5 ধরনের পণ্যে ভাগ করা যায়। কিরকম বলা যায় যে সবার প্রথমে কাঁচামাল, যন্ত্রাংশ, কাঁচামাল, যন্ত্রাংশ, ভারী যন্ত্রপাতি ও সম্পত্তি, আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং সহায়ক পণ্য। এই 5 ভাগে শিল্প পণ্যকে ভাগ করা যায়। 5 ভাগে কি? কাঁচামাল, যন্ত্রাংশ, ভারী যন্ত্রপাতি ও সম্পত্তি, আনুষঙ্গিক যন্ত্রপাতি ও সহায়ক পণ্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এগুলোর একটু ব্যাখ্যা আর উদাহরণগুলো দেখে নেই। কাঁচামাল এর অর্থ তোমরা সবাই জানো, মানে এখানে আর আলাদা করে বিশ্লেষণ করার কি আছে, যে যেই পণ্যটাকে আমরা একদম সরাসরি প্রকৃতি থেকে নিয়ে আসি এবং যাকে আমাদের রূপান্তর করা লাগে, অনেক গভীরভাবে রূপান্তর করা লাগে ব্যবহারযোগ্য করার জন্য, তাকে আমরা কাঁচামাল বলি। যে সকল পণ্য প্রক্রিয়াকরণ করে নতুন পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে যদি বলি যন্ত্রাংশ, যে কোনো ধরনের যন্ত্রের অংশ যা কিনা চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ব্যবহৃত হয় না, চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে ব্যবহার হয় না এবং পুনঃ প্রক্রিয়াজাতকরণ করা হয়। পুনঃ প্রক্রিয়াজাতকরণ বলতে যে তাকে আবার বিভিন্ন মেশিনের সাথে জোড়া লাগায়, বিভিন্ন মেশিনের সাথে কাজ করায় তাকে নতুন করে তৈরি করা হয়, তাকে বলা হয় পুনঃ প্রক্রিয়াজাতকরণ। এবং এইটা থেকেই তুমি যন্ত্রাংশ থেকে নতুন পণ্য তৈরি করতে পারো। এর জন্য যন্ত্রাংশকে
আধা প্রস্তুত পণ্য বলা যেতে পারে, কারণ আসলে কিন্তু যন্ত্রাংশ তৈরি, যন্ত্রাংশ কিন্তু রেডি, এটা কিন্তু এটা পরিপূর্ণ না, এর এখনো কাজ বাকি আছে, এর এখনো আরো যন্ত্রাংশের সাথে যুক্ত হওয়া বাকি আছে। এর জন্য যন্ত্রাংশকে আধা প্রস্তুত পণ্য বলা হয়। অনেকে এই জায়গায় ভুলটা করে, দেখা যায় এমসিকিউতে যন্ত্রাংশ থাকতে পারে অথবা আধা প্রস্তুত পণ্য থাকতে পারে, তারা তখন বুঝতে পারে না যে কোনটা আসলে, মানে যে কোনো একটা থাকলে মনে পড়ে না, যন্ত্রাংশ শিখলে শুধু যন্ত্রাংশই মনে থাকে যে এটাই আমার নিশ্চয়ই শিল্প পণ্যের আন্ডারে পড়ে, কিন্তু না। আচ্ছা, এবার দেখি নেক্সট টপিক। নেক্সট টপিকে কি আসছে, ভারী যন্ত্রপাতি, মানে এগুলো আসলে সেই ধরনের পণ্য যেগুলো প্রক্রিয়াজাতকরণের জন্য সংগ্রহ করা হয়, কিন্তু এটা পণ্যের অংশ না। দেখেছো, এমনি চিন্তা করলে মনে হয় যে এই দুইটার মধ্যে মধ্যে বেশি কোনো পার্থক্য থাকবে না, কিন্তু আসলে খুব ভারী পরিমাণের পার্থক্য আছে। যন্ত্রাংশ আধা প্রস্তুত পণ্য হয়, যেটা কিনা প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহার করতে হয় যন্ত্রের সাথে যুক্ত করে। কিন্তু আমরা যদি চিন্তা করি ভারী যন্ত্রপাতির কথা, তাহলে ভারী যন্ত্রপাতিতে কি হয়, এ জাতীয় পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে পরিণত হয় না। দেখা যায় এই পণ্যটা শুধু তোমার মেশিন তৈরি, পণ্য তৈরির কাজেই ব্যবহার হয়, পণ্যতে পরে এটা আর রয়ে যায় না, পণ্যতে পরে আর এটা অবশিষ্ট থাকে না। যেমন তুমি চিন্তা করো, আমরা যদি বলে থাকি যে এই যে ডিজেল, ডিজেল ডিজেল কি গাড়িতে দরকার পড়ে, এবং গাড়ি তৈরির সময় কিন্তু অনেক মেকানিজমের ভেতর ডিজেল এগুলো দেওয়া লাগে, কিন্তু তুমি বলো গাড়ি তৈরির পরে একদম রেডি হওয়ার পরে ডিজেল কি রয়ে যায় একটা যন্ত্রের অংশ হিসেবে? না, রয়ে যায়। এটা শেষ হয়ে যায়, তখন আবার ফিল আপ করতে হয়, আবার শেষ হয়ে যায়, আবার ফিল আপ করতে হয়, কিন্তু তোমার সেবাটা পাওয়ার জন্য, পণ্যটাকে চালানোর জন্য, ব্যবহার করার জন্য ডিজেল তোমার দরকার। ঠিক আছে, তাহলে কি এটা আমি ব্যবহারের জন্য বা প্রক্রিয়াজাতের জন্য সংগ্রহ করি, কিন্তু এই পণ্যটি যন্ত্রের সাথে, চূড়ান্ত পণ্যের সাথে রয়ে যায় না, অবশিষ্ট থেকে যায় না, চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে থেকে যায় না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলো এরপরে পার্টটা দেখি। কি বলেছে যে আনুষঙ্গিক যন্ত্রপাতি। তো আনুষঙ্গিক যন্ত্রপাতি কি ধরনের কাজ হতে পারে, যে যে সকল ভারী যন্ত্রপাতি সহযোগী বা সাহায্যকারী অন্যান্য যন্ত্রপাতি, মানে এদেরকে বলা হয় কি, এরা আসলে কোনো একটা পণ্য তৈরিতে সাহায্য করে, হ্যাঁ, বা কোনো যন্ত্র তৈরিতে সাহায্য করে, এটা সরাসরি নিজে পণ্যে রূপান্তর হইতে পারে না, সেই ধরনের পণ্য যন্ত্রগুলোকে বলা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি, যারা কিনা পণ্য তৈরিতে সাহায্য করে কিন্তু একটা পণ্য হিসেবে নিজেকে রূপান্তর করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এর পরের বিষয়গুলোতে যাই, একদম শেষ শিল্পের এটা শেষ প্রকারভেদ। শিল্প পণ্যের 5টা প্রকারভেদ ছিল, তার মধ্যে আমরা 4টা দেখলাম, এর 5 নম্বর প্রকারভেদ হচ্ছে সহায়ক পণ্য। এই তো, উৎপাদন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে এই ধরনের পণ্য দরকার পড়ে, মানে এই এতক্ষণ আমরা যে কথা বলছিলাম সেটা কিনা পণ্য পণ্য তৈরিতে সাহায্য করে, এন্ড এটা হচ্ছে সম্পূর্ণ উৎপাদন কাজ, একদম ব্যাপক উৎপাদন কাজ তৈরিতে সাহায্য করে, ব্যাপক। তুমি যদি বলতে চাও যে তোমার পুরো উৎপাদন প্রক্রিয়া, কাঁচামাল আনা থেকে শুরু করে কাঁচামাল থেকে পণ্য শেষ হওয়া পর্যন্ত যা সমগ্র প্রক্রিয়া আছে, পুরো প্রক্রিয়াটা সহায়ক পণ্যের ভেতরে কাজ করে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে সকল, এখানে তুমি বলতে পারো ফ্যান। ফ্যান কেন? একটা কারখানাতে তোমার টেবিল ফ্যান দরকার হয় না, ফ্যান দরকার হয়, কিন্তু ওই ফ্যানটা কি তোমার উৎপাদনের পণ্যে কোনো কাজে লাগতেছে? না। ওই ফ্যানের অংশ কি তোমার পণ্যের সাথে আছে? না। তুমি কি ওটাকে পণ্যের সাথে কাউন্ট করছো? না। কিন্তু ওই ফ্যানটা তোমার উৎপাদন সহায়তায় কাজে লাগছে, উৎপাদনের সহায়তা, সেক্ষেত্রে বলতে পারো বিদ্যুৎ,
সেক্ষেত্রে বলতে পারো পানি, এই ধরনের পণ্যগুলো। এখন তোমাদের কথা হতে পারে যে ম্যাম এগুলো তো ভোগ্য পণ্যও হতে পারে। হ্যাঁ, এগুলো ভোগ্য পণ্যও হতে পারে বিষয় সাপেক্ষে। তোমাদের যখন উদ্দীপকটা দিবে, উদ্দীপকে তোমাদেরকে সেরকম করে ইশারা ইঙ্গিত দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এটা ভোগ্য পণ্য না, কিন্তু এটাকে আমি প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করছি, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে সহায়ক পণ্য। সেক্ষেত্রে এটা কি সহায়ক পণ্য। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার যদি আমরা দেখি পণ্যের পর্ব শেষ। আমরা তাহলে কি পড়লাম? উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে, উৎপাদন ব্যবস্থাপনার বৈশিষ্ট্য পড়লাম, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের প্রকারভেদ পড়লাম। অনেক বড় দুইটা ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায়ের শেষ। এখন বাকি আছে সেবা, উৎপাদনশীলতার চ্যালেঞ্জ, উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাস। এই কয়েকটা পার্টই বাকি আছে। এই কয়েকটা পার্ট পড়লে মোটামুটি তোমার এই অধ্যায় পুরো কভার হয়ে যায়। তুমি অ্যাটলিস্ট যে যদি এই অধ্যায় থেকে ধরা হচ্ছে যে দুইটা করে সৃজনশীল আসবে, দুইটা সৃজনশীল আসলে তুমি অবশ্যই অবশ্যই দুইটাই দিতে পারবে, বাদ দেওয়া লাগবে না। ঠিক আছে? আচ্ছা ওকে। আলিফ সাউন্ড ক্লিয়ার। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ জীবন, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো কি ক্লাসে দেরি করে জয়েন করেছো নাকি? কারা কারা জয়েন করেছে একটু দেখে নিই, কারণ দেখা যাচ্ছে যে তোমরা ক্লাসে জয়েন করছো না। মানে আমি বুঝতে পারি রোজা রেখে, কিন্তু পরে দেখা যায় আপু স্লাইড, আপু ক্লাস কতটুকু, আপু কতটুকু অধ্যায় বাকি আছে, আপু তো এই যে হিসাবটা রাখছো না। দেখো তোমাদের কিন্তু এখন খুবই কাছে পরীক্ষা, এই রোজার ঈদটা গেলেই পরীক্ষা। তোমাদের এবার কোনো ঈদ নাই আসলে, তোমাদের এবার হচ্ছে শুধুই পড়ালেখা। এই রোজার ঈদটা একটু কষ্ট করে পরিশ্রম করে তুমি যদি ভালো একটা রেজাল্ট আনতে পারো, দেখবা ইনশাল্লাহ নেক্সট রোজার ঈদগুলো তোমার আর এই ধরনের পেরেশানিতে কাটাতে হবে না। অবশ্য আল্লাহ তাআলা যখন যাকে যে পেরেশানি দেয় সেটার কোনো হাত পা থাকে না, সব ধরনের পেরেশানি সবাইকে ফেস করতে হয়। কিন্তু এই রোজার ঈদটা, এই রোজার মাসটা তোমাদের উচিত পড়ালেখায় মনোযোগ করা, পড়ালেখায় পরিশ্রম করা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি দেখি যে এবার পণ্যের পরে আমরা সেবার পার্টটা শুরু করব। সেবা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে, এবং সেবার কিছু কিছু অংশ পড়লেই তুমি সেবা থেকে যে কোনো সিকিউ বা এমসিকিউ আনসার করতে পারবা। ঠিক আছে? আমার কথার সাথে মিলাতে তোমরা টেস্ট পেপার, বা এখন তো টেস্ট পেপার বের হয়েই গিয়েছে মনে হয়, সাপ্লিমেন্ট এগুলো থেকে কোয়েশ্চেন আনসার করে দেখো, দেখবে যে হ্যাঁ ম্যামের কথার সাথে সবই মিলছে। আচ্ছা দেখো, সেবার ধারণা কি? সেবার ধারণা তোমরা ম্যানেজমেন্টে অলরেডি পড়ছো আমি জানি, তোমরা 9-10-এও যারা কমার্সে ছিল তারাও পড়ে আসছো। সেবা খুবই সহজ একটা হিসাব। আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা কিন্তু আমার পড়ালেখাটা চোখে দেখতে পাচ্ছ না, না আমার পড়ালেখাটা টাচ করতে পারছো, স্পর্শ করতে পারছো, কিন্তু আমি যে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, সেটা তুমি অনুভব করতে পারছো, গ্রহণ করতে পারছো এবং ব্যবহার করতে পারছো। অনুভব করতে পারছো, গ্রহণ করতে পারছো, ব্যবহার করতে পারছো। এই যে এই সিচুয়েশনটা, এটাকেই বলা হচ্ছে সেবা। এই সেবার জন্য কি সুবিধা হবে? যেমন এই সেবার জন্য আমি ফিস পাবো, বা আমি যদি বলি তারপরে তোমাদের যারা কলেজের টিচাররা আছে তারা বেতন পাবে। এই ধরনের একটা সেবা প্রদান এর পরিবর্তে মুনাফা অর্জন, সেবা প্রদান এর পরিবর্তে মুনাফা অর্জন, এটাই হচ্ছে সেবার ধারণা। আমাদের মতো টিচারদের ক্ষেত্রে আসলে কি, আমাদের মতো টিচারদের ক্ষেত্রে মুনাফা অর্জন না, আমাদের মধ্যে টিচারদের জন্য হচ্ছে স্টুডেন্টদের ভালোবাসা অর্জন, তোমাদের ভালোবাসা অর্জন। এডুকেটমের প্রত্যেকটা টিচারদের মাথায় এইটাই যে আমাদের জন্য শুধু স্টুডেন্টদের ভালোবাসা অর্জন, কিভাবে এডুকেটম একাডেমিকে এরকম একটা প্ল্যাটফর্মে পরিণত করা যাতে শিশু থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই নিজের শিক্ষাগত জীবনে যে কোনো কিছুতে হেল্প পেতে পারে, আর কেউ এরকম না থেকে যায় যে আমি কোনো সাহায্য পাইনি, আমি কোনো দিক নির্দেশনা পাইনি, আমি কোনো গাইডেন্স পাইনি, এর জন্য আমি ভালো করতে পারিনি, এরকম যাতে কেউ পিছিয়ে না পড়ে।
এইটাই হচ্ছে এডুকেটম একাডেমির গোল। তো আমাদের ক্ষেত্রে বলা যেতে পারে এই গোলের বিপরীতে আমরা তোমাদেরকে সেবা দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন ক্লাসটা কন্টিনিউ করি। অদৃশ্যমান, অস্পর্শনীয়, লেনদেনযোগ্য উপকার, খুবই 3টা শব্দের সম্পূর্ণ অর্থ প্রকাশ। অদৃশ্যমান, সেবার ধারণা। অদৃশ্যমান, অস্পর্শনীয়, লেনদেনযোগ্য উপকার, এরকম একটা উপকার করে দেওয়া যেটাকে আমরা লেনদেনে কনভার্ট করতে পারবো, যেটাকে আমরা কি করতে পারবো, লেনদেনে রূপান্তর করতে পারবো, যেটা দেওয়ার ফলে আমি কিছু গ্রহণ করতে পারবো। এটাই হচ্ছে সেবা এর ধারণা। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি চলে যাই নেক্সট স্লাইডে, কারণ সেবার ধারণা তো এইটুকুই। এরপরে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেবা এর বৈশিষ্ট্য। আমি তোমাদের বলে রাখি, মার্কেটিং বিষয়ে জিতে যাওয়ার জন্য, মার্কেটিং এ ফুল অ্যান্সার বা ভালো মার্কস পাওয়ার জন্য একটাই টেকনিক, যা যা টপিক আছে সবগুলোর বৈশিষ্ট্য পড়ে রাখা। মানে সবগুলোর বৈশিষ্ট্য পড়তে হবে, কারণ বৈশিষ্ট্যগুলো অতি 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 গুরুত্বপূর্ণ। বৈশিষ্ট্য থেকে কোয়েশ্চেন আসেই আসে, কখনো কোনো বৈশিষ্ট্য বাদ না দেওয়া। আর হচ্ছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূমিকা, গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনীতির ভূমিকা। কি ধরনের ভূমিকা? আমরা বলতেই পারি জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে, রাজস্ব আয় বাড়ছে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু তোমার মার্কেটিং বইয়ের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এই টপিকগুলো যায়। তুমি যদি হাতে গোনা, মানে এটাকে কাইন্ড অফ চিট কোড বলা হয়, চিট কোড, যে হাতে গোনা তুমি কয়েকটা উপাদান মনে রাখো, কয়েকটা আইটেম মনে রাখো, দেখবে যে গুরুত্ব লেখার বেলায় ওগুলা লিখে দিলেই তোমার ফুল মার্ক এসে পড়ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলে যাই যে সেবার বৈশিষ্ট্য। সেবার বৈশিষ্ট্য সবার প্রথমে যে আমি এক্সপ্লেইন করলাম, যে আমি তো তোমাদের পড়াচ্ছি, তোমরা কিন্তু পড়ালেখাটা চোখে দেখতে পাচ্ছ না, অদৃশ্যমান। তাহলে এটা কি? অদৃশ্যমান। আচ্ছা, এরপরে যদি আমি চলে আসি, দাঁড়াও এক সেকেন্ড দেখি কে কমেন্ট করেছে। এ কি সবাই কি রোজা রেখে কাহিল নাকি? হ্যাঁ, সবার তো ক্লাসে জোর নেই, পড়ালেখায়ও জোর নেই। এটা তো উচিত নয়। রোজা রেখে এত কাহিল হয়ে গেলে তোমরা এইচএসসি পরীক্ষা দিবে কিভাবে? সামনে যখন এইচএসসির পরে তোমরা তো অবশ্যই ভার্সিটিতে অলমোস্ট উঠেই গিয়েছো, কয়েকদিন আর কয়েকদিন, এই বছরের শেষের মধ্যে তোমরা অনেকে আমার জুনিয়র থাকবে, অনেকে দেখা আমার ভার্সিটির জুনিয়র হতে পারো, অনেকে দেখা যাবে তোমার ভাইয়াদের ফেভারিট ভাইয়াদের ভার্সিটির জুনিয়র হতে পারো। তখন দেখবে রোজা, পড়ালেখা, ব্যস্ততা, জীবন কিরকম অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, তখন ওটার বা আলাদা মজা আছে। কিন্তু তোমরা যেহেতু এখন দিন দিন বড় হচ্ছ, তোমাদের না এখন রোজায় কাহিল হয়ে যাওয়ার সময় শেষ হয়ে আসছে। এখন দেখো কি করা হয়, ইফতারের সময় আম্মু ইফতার রান্না করে, বা যারা কিনা মেসে থাকো তারা নিচে থেকে ইফতার কিনে নিয়ে আসো। সারা চাইলে একটু ব্রেক নিয়ে শোয়া যায়, রেস্ট করা যায়, আরাম করা যায়। সামনে যখন সময় আসবে তখন দেখবে যে এই সময়টা পাবে না। তার মানে এটা না যে তোমরা খারাপ দিকে যাচ্ছ, তার মানে তোমরা জীবনে দায়িত্বশীল, কর্তব্যশীল হওয়াটা শিখবা। যত দিন আসবে তত দেখবে দায়িত্ব, কর্তব্য, কাজ এগুলোর প্রতি তোমাদের ছুটতে হবে, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলো রোজে কাহিল হয়ে যাবে না, ক্লাস করো, ক্লাস করো। এবং যারা তোমাদের যেই ফ্রেন্ডরা ক্লাসে জয়েন করে নাই, কানে ধরে ওদের ক্লাস নিয়ে আসো, মেসেজ দাও, কল দাও, ওরা ক্লাস করছে না কেন, ঘুমাচ্ছে নাকি, কানে ধরে নিয়ে আসো ক্লাস করানোর জন্য। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন সেবার বৈশিষ্ট্যটা শেষ করি। অদৃশ্যমানটা আমি বুঝালাম। এবার দেখো, মালিকানা পরিবর্তন হয় না, এটাও আমি বুঝিয়েছি এর আগের ক্লাসে, যে সেবার ক্ষেত্রে কোনো মালিকানা পরিবর্তন হয় না। যে সেবা দিচ্ছে একমাত্র সেই সেবাটির মালিক থাকে। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, আমার জ্ঞানের মালিক একমাত্র আমি, তাই না? তোমরা যে জ্ঞানটা নিচ্ছ, তোমরা যে যার যার নিজস্ব আয়ত্তে, নিজস্ব আইকিউ ওয়াইজ জ্ঞান নিচ্ছ, এবং তোমাদের জ্ঞান একমাত্র তোমাদের কাছেই রয়ে যাবে। তোমরা যে শিখতে এসেছো, পড়তে এসেছো, তোমাদের দেখবে তোমাদের জ্ঞান আর কারো কেউ এটা তোমাদের থেকে নিয়ে নিতে পারবে না। তো মালিকানা পরিবর্তন হয় না, মজুত করা যায় না, কোথাও এটাকে জমায় রাখতে পারবে না, কোনো বাটির মধ্যে না, কোনো গোডাউনের মধ্যে না, কোনো গোদামের মধ্যে না,
কোথাও এটাকে জমায় রাখা যাবে না। সেবা গ্রহীতা ও দাতার উপস্থিত থাকা লাগবে, সেবা গ্রহীতা ও দাতা অবিচ্ছিন্ন হবে, তারা একে অপর থেকে আলাদাই হবে না। সেবা গ্রহীতা নিজের সেবা যে প্রদান করবে সেটা সে সরাসরি থেকে প্রদান করবে অবিচ্ছিন্ন ভাবে। বিনাশশীল, বিনাশ হয়ে গিয়েছে, বিনাশশীল তার মানে হচ্ছে যেটাকে ধ্বংস করা যায়, যেটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অবশ্যই সেবা পণ্য খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গায়েব হয়ে যায়, চলে যায়। এরপরে কথা যদি বলি, কোনো নির্দিষ্ট মান নেই, এর কোনো নির্দিষ্ট মান নেই, এর যা ধরনের মান আছে, যেমন এটার আসলে একটা বর্ণনা আছে, কোনো নির্দিষ্ট মান নেই বলতে। তুমি বলো তোমার বাসায় তোমার আম্মু রান্না করে না? হ্যাঁ, রান্না করা কিন্তু একটা সেবা কাজ, ঠিক আছে? তার বিপরীতে সে কোনো মুনাফা নেয় না, কিন্তু সে কি করে, সে এর বিপরীতে তোমাদের ভালোবাসা নেয়। তাহলে যদি আমি বলতে চাই যে তোমার আম্মুর রান্না কি প্রতিদিনই মজা হয়? কোনো একদিন দেখবে লবণ কম হয়ে যাচ্ছে, কোনো একদিন দেখবে যে ঝাল বেশি হয়ে যাচ্ছে, এটা হওয়াটা খুবই স্বাভাবিক। এর মানে এটা না যে তোমার আম্মু ভালো রান্না করতে পারে না, তোমার আম্মু খুবই ভালো রান্না করতে পারে, সে পারদর্শী, সে দক্ষ, কিন্তু এক এক সময়ের প্রেক্ষিতে তার রান্নার মানটা উপরে নিচ হতে পারে। কোনো একদিন তো এমন সুন্দর রান্না করে যে মনে হয় যে মাস্টার শেফ ফেল, আর কোনো সময় মাঝে মাঝে লবণ বেশি পড়ে যায়, এরকম উল্টাপাল্টা হয়। তো এই যে এটার কোনো সেবার ক্ষেত্রে এটা সব সময় হয় যে একটা পণ্য তুমি যদি তৈরি করো, পণ্যের মান সহজে চেঞ্জ হয় না, কিন্তু সেবার মান এরকম উপর নিচ উঠানামা করতেই পারে। এটার কোনো নির্দিষ্ট মান নেই, যাচক মান নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেবার বৈশিষ্ট্যগুলো দেখে ফেললাম। সেবার বৈশিষ্ট্যর পরে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা শর্ট সিলেবাসটা ভালো মতো দেখেছো তোমরা জানো যে শর্ট সিলেবাসে খুব ভালো করে বলে দেওয়া আছে সেবা খাতের প্রবৃদ্ধি পড়তে হবে। একদম ভালো মতো বলে দেওয়া আছে যে সেবা খাতের প্রবৃদ্ধি, কোন সেবা খাত কি ধরনের গুরুত্বপূর্ণ, কোন সেবা খাত কি ধরনের গুরুত্বপূর্ণ, এইটা তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্ট বলতে আমি এই অধ্যায় একটা পড়াবো এবং পড়ায় তোমাদেরকে বুঝাবো, কিন্তু তোমরা আজকে রিসার্চ করবে, খোঁজাখুঁজি, সবাই গুগলে যাবে এবং শিল্প খাত, বাংলাদেশের শিল্প খাত, সব বাংলাদেশের লিখে সার্চ দিবে, কি বাংলাদেশের বর্তমান শিল্প খাত, সেবা খাত, বাংলাদেশের বর্তমান টেলিযোগাযোগ খাতের অবস্থা, ব্যাংকিং সেবা খাতের অবস্থা, পরিবহন সেবা খাতের অবস্থা, পর্যটন খাতের অবস্থা, প্রত্যেকটা খাতের অবস্থা লিখে গুগলে সার্চ দিবে, ইন্টারনেটে সার্চ দিবে, এবং সার্চ দেওয়ার পর যেই আর্টিকেলই পাও, যেই নোটিশই তোমরা পাও, ওয়েবসাইটস পাও, সেগুলো পড়বে। পড়ে প্রত্যেকটা টপিকে বর্তমান বাংলাদেশ 2021-22-এর 21-22 কি বলবো, নিজের নিজের 21-22 থেকে বেরিয়ে হতে পারছি না। আচ্ছা, 23 এবং 24 সালের জন্য, 23 এবং 24 সালের জন্য বাংলাদেশের পরিস্থিতিটা কি, কিরকম চলছে, এই বিষয়ে প্রত্যেকটা টপিকের বিষয়ে 5টি লাইন লিখবে, কি 5টি। মনে করে এটা একটা কম্পিটিশন, হ্যাঁ অবশ্যই এটা একটা কম্পিটিশন, এবং এই কম্পিটিশনে তোমাদের ফায়দা কি, প্রথম 2 জনকে যাদেরকে আমি পাবো, প্রথম সবচেয়ে ভালো 2 জনকে সারপ্রাইজ প্রাইজ দেওয়া হবে। সারপ্রাইজ পুরস্কার দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে সবাই নেমে পড়ো এবং এইটা ব্যাপারে সার্চ দাও যে বাংলাদেশে 2023 ও 24 সালের অনুসারে এই কয়েকটা খাতে, সেবা খাতে কি ধরনের উন্নতি হয়েছে, কি ধরনের আয় হয়েছে, কি ধরনের আয় হচ্ছে, ঠিক আছে? সর্বোচ্চ 2 জন, সর্বপ্রথম 2 জনকে আমি
সারপ্রাইজ বা পুরস্কার করব। এবং এটার ফাইনাল ডেটও আমি দিয়ে দিচ্ছি। ফাইনাল সাবমিশন ডেট আজকে হচ্ছে 20 তারিখ। আমি যদি এটার ফাইনাল সাবমিশন ডেট বলি তাহলে 10 দিনের মতো সময় নাও। ফাইনাল সাবমিশন ডেট হচ্ছে এপ্রিলের 1 তারিখ, 1 এপ্রিল, এপ্রিল ফুল ডে। ওই দিন তোমরা আমাকে সবাই গ্রুপে অথবা আমি একটা ড্রাইভ লিংক দিয়ে দিব, সেই লিংকে তোমরা ক্লাসরুম লিংকও দিতে পারি, সেই লিংকে তোমরা পোস্ট করে দিবে 1 তারিখে। ঠিক আছে? প্রত্যেকটা টপিকের উপর 5টি বাক্য এবং বাংলাদেশে 2023-24 কেউ কিন্তু খালিকুজ্জামান স্যার আর রকিবুল হক স্যারের বই থেকে কপি করে দিবে না। দুটো বই আমার কাছে আছে, আমি খুব ভালো করে চিনি। আমি চাচ্ছি তোমরা একটু খুঁজো, তুমি একটু দেখো যে আসলে পরিস্থিতিটা কি। আমি যদি এখন বলি যে শিক্ষা খাত উন্নত হচ্ছে, সেবা খাত উন্নত হচ্ছে, স্বাস্থ্য খাত উন্নত হচ্ছে, তোমাদের মাথায় ঢুকবে না এই জিনিসটা। মাথায় ঢুকাও, মাথায় ঢুকাও, মাথায় ঢুকবে না এই জিনিসটা। তখন দেখা যাবে আরো খারাপ লাগে, কি বলতেছে, এটা তো জানি আমরা সব। তাহলে খোঁজো যেটা তোমরা জানো না। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি? তোমরা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট, বিজনেসের স্টুডেন্ট, এইসব ব্যাপারে তোমাদেরই জানার উচিত, তোমাদেরই আইডিয়া রাখা উচিত। কেউ যদি তোমাদের ভূগোল এসে বলে দেয় হ্যাঁ বাংলাদেশে তো বাজার খুব ভালো যাচ্ছে, দেখো, জানো, খোঁজো বাংলাদেশের বাজারে কি চলছে। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট আই গেস সবাই বুঝে গিয়েছো। অ্যান্ড অবভিয়াসলি তোমাদের জন্য প্রাইজ থাকবে, পুরস্কার থাকবে, কেউ এটা ভুলবে না, লেগে পড়ো। ঠিক আছে? প্রত্যেকটা বিষয় 5 লাইন। 2023-24 সালে বাংলাদেশে এই এই খাতে কি প্রবৃদ্ধি হয়েছে, কি উন্নতি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আজকে হলো স্লাইডস গুলো। এইবার খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে এই যে এখন আমি তোমাদের 2টা থেকে 3টা স্লাইড পড়াবো, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি। এখান থেকে তোমার এইচএসসি তে এমসিকিউ আসবে, অ্যাডমিশনে আসবে। তুমি ধরে রাখো এখান থেকে অ্যাডমিশনে একটা এমসিকিউ তুমি পাচ্ছই পাচ্ছ। তো চিন্তা করো, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো, আমরা গ্যারান্টি দিচ্ছি তোমাদের অ্যাডমিশনে এখনই এমসিকিউ এসে পড়বে। তো তোমরা টেনশন কিসের করছো বা কি মনে করছো যে এডুকেটম দিয়ে হবে না? অবভিয়াসলি এডুকেটম একাডেমি দিয়েই হবে, কারণ আমরা তোমাদের স্লাইডগুলো এবং পড়াগুলো এভাবেই সাজাচ্ছি। চলো আমরা যদি এখন দেখি উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমিটা আসলে কি থেকে চলে এসেছে। সবার প্রথমে যদি আমরা দেখি যে প্রথম পর্যায়ে মানে একদম আদি জমানা, একদম আদিমকাল থেকে ছিল বিনিময় প্রথা। এখন কথা হচ্ছে বিনিময় প্রথাও কি উৎপাদন ব্যবস্থাপনার শুরু ছিল? এটা কিভাবে পসিবল? বিনিময় প্রথা কিভাবে উৎপাদন ব্যবস্থাপনাকে গাইড করেছে? কিভাবে উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাসের শুরুতে বিনিময় প্রথা চলে আসলো? তার খুবই বড় কারণ হচ্ছে তখন জমানায় যদি চিন্তা করো রাজা বাদশাহ বা ওই অনেক আগের রাজা বাদশাদের জমানায় কি হতো, কোনো একজন চিন্তা করো যে কিনা মাটির কাজ পারে। মাটির কাজ বলতে গেলে কুমার। সে করতো কি, সে এরকম একটা দুইটা হাড়ি বানাতো, পাতে হাড়ি বানাতো, মাটির হাড়ি বানাতো, কলসি বানাতো। এবং সেই গ্রামে চিন্তা করো একজন কৃষি কাজ করে যে কিনা কৃষক। তো যে কিনা মাটির কাজ করে এবং যে কিনা কৃষি কাজ করে তাদের মধ্যে একটা সমঝোতা হতো। সমঝোতা বলতে যে তারা তখন কুমার যে হাড়িটা তৈরি করলো, কুমার সে একটা হাড়ি কৃষককে দিয়ে কৃষকের থেকে কিছু বেগুন, কিছু টমেটো, কিছু ধান এসব নিয়ে আসে। এইভাবেই তারা জীবনযাপন করতো। এখন কথা হচ্ছে এখানে উৎপাদন ব্যবস্থাপনা কোথায় এসেছে? এই যে বিনিময় প্রথা সৃষ্টি করেছে এমন একটা চাহিদা যে কুমাররা তখন চিন্তা করলো, আচ্ছা আমি যদি একটা কলস থেকে
এরকম সবজি পেতে পারি, আমি আরো একটা কলস বানিয়ে আরো কিছু সবজি আনবো। এই যে কলস বানাতে চাইলো সে, এখানে সে উৎপাদন করার ইচ্ছাটা জেগে উঠলো। বলতে গেলে বিনিময় প্রথা ছিল উৎপাদন ব্যবস্থাপনার বীজ, যেটা মাটিতে দেওয়া হয়েছে, উৎপাদন ব্যবস্থাপনার বীজ। একদম শুরুতে তখন থেকে তারা রিয়েলাইজ করা শুরু করলো, বোঝা শুরু করলো যে ও আচ্ছা, আমাকে এইগুলো তৈরি করতে হবে, এভাবে আমি আমার চাহিদা মেটাতে পারবো, এভাবে আমি আরো বেশি সবজি উৎপাদন করা উচিত। সেখান থেকে আইডিয়া বা বুদ্ধিটা এসেছে যে আমার উৎপাদন ব্যবস্থাপনা কোথায় শুরু হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে আমি বলতে চাই যে তখন ছিল বিনিময় প্রথা। বিনিময় প্রথা ছিল, ইউ মাইট বি টেকনিক্যাল এরর, আমার ক্লাসটা কি হচ্ছে? না, আমার লাইভটা কি কেটে গিয়েছে? আমি জানি না, হঠাৎ করে আর শো করছে না, আমাকেও বের করে দিল। এডুকেটম একাডেমিকে আর বিস্কুট দেওয়া যাবে না। এই যে আসছে আবার, এই যে এখন আবার আসছে, ও সময় হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে জনগণ, বাচ্চারা ক্লাসে ফেরত আসে এবং ক্লাসে মনোযোগ দাও। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাসটা থেকে চলে গিয়েছিলাম। এখন আমরা ইতিহাসটা পড়ছিলাম, উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাস। তাহলে হয়েছিল কি, ওই যে বিনিময় প্রথা, ওরাই মানুষের মাথায় বিষয়টাকে নিয়ে এসেছে যে আমার উৎপাদন করতে হবে, আমার উৎপাদন করতে হবে, এই প্রক্রিয়া উৎপাদন করলে আমরা বেশি সুবিধা পাবো, কিভাবে গুছাতে হবে। সেখান থেকেই আইডিয়াটা কিন্তু এসেছে। এবং আসলে খুব বেশি সাল বা বেশি বছর হয়নি যখন থেকে মানুষ এটা বোঝা শুরু করেছে যে কিভাবে একটা পণ্যকে উৎপাদন করার প্রক্রিয়াটাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রস্তুত করতে হবে, তাই না? এটা কিন্তু বেশি দিন হয়নি এই কাজটা। চলো আমরা এই বিষয়টা দেখে নিই। যেমন পরবর্তী পর্যায়ে উৎপাদন ব্যবস্থাপনা কি, বিনিময় প্রথা থেকে এটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছিল, উৎপাদন ব্যবস্থাপনা আরো গোছানো হচ্ছিল, আরো পরিপাটি হচ্ছিল। তখন দ্বিতীয় পরবর্তী পর্যায়ে শিল্প বিপ্লবের সময় যে বিপ্লবটা আসে, তখন কি নতুন যন্ত্রপাতির আবিষ্কার হচ্ছে, মানুষ নোবেলের উপর নোবেল প্রাইজ পাচ্ছে, তখন নতুন নতুন যন্ত্রপাতি, নতুন নতুন আবিষ্কার, মানুষ শহরে বসবাস করা শিখছে। এই যে সিচুয়েশনটা, এই সময় কিন্তু ওরা যন্ত্রপাতি ও মানুষ, যন্ত্রপাতি ও মানুষ এর মধ্যে কাজের কিভাবে মেলবন্ধন করা যায়, সমন্বয় করা যায়, সেই বিষয়টা বোঝা শুরু করলো। যে শিল্প বিপ্লবের সময় তারা প্রথম যন্ত্রপাতি ও মানুষকে একটা উৎপাদন প্রক্রিয়ায় কাজে কিভাবে সমন্বয় করা যায় সেই বিষয়টাকে চিন্তা ভাবনা করা, বিশ্লেষণ করা শুরু করলো। আচ্ছা, তাহলে প্রথম পর্যায়ে পরবর্তী পর্যায়ে বোঝা গিয়েছে। এবার যদি আমি বলি, আচ্ছা 1776 সাল অ্যাডাম স্মিথ প্রথম শ্রম বিভাগ নিয়ে কথা বলে। শ্রম বিভাগ আমরা পড়িয়েছি লাস্ট অধ্যায়ে। শ্রম বিভাগ কি ছিল? যার যে কাজ তাকে সেই কাজ বুঝিয়ে দেওয়া, যে যেই কাজে দক্ষ, যে যেই কাজটা সবচেয়ে ভালো পারে তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া এবং সেই কাজটা সে যাতে কর্তব্য অনুসারে করতে পারে সেটা বুঝিয়ে দেওয়া। এটাই ছিল আসলে শ্রম বিভাগ। এবং
এই যে শ্রম বিভাগ টপিকটাকে পৃথিবীতে প্রথম নিয়ে এসেছে এবং সবচেয়ে ভালো করে করিয়েছিল অ্যাডাম স্মিথ। এবং অ্যাডাম স্মিথ কিন্তু অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথের একটা বই যেটা কিনা সবচেয়ে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে ওয়েলথ অফ নেশন। এই ওয়েলথ অফ নেশনসে উনি একটা দেশের অর্থনীতি, উৎপাদন কাজ, উৎপাদন পর্যায়ে কিভাবে কাজ করা উচিত, শ্রম বিভাগ, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তোমরা যখন সামনে ইউনিভার্সিটিতে যাবে তখন কিন্তু তোমরা এই এই মানুষটার ব্যাপারে এবং এই বইটার ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, এরপরে দেখো 1832 সালে চার্লস ব্যাবেজ একটা বই দিয়ে সে পরিচিত করায় যে শ্রমিকের দক্ষতা কিভাবে কাজে লাগাতে হয়। এবং আগেরকার হতো কি, এক সময়ে আসলে শ্রমিকদেরকে সেরকম একটা ভালো বেতন দেওয়া হতো না। যে ভালো কাজ পেত সেও কম দাম পেত, যে খারাপ কাজ করত সেও কম দাম পেত। তো সেই ক্ষেত্রে হয়তো কি শ্রমিকদের মধ্যে সেই জোশ, সে কাজ করার ইচ্ছাটা ছিল না যে সে ভালো কাজ করবে। ঠিক আছে, তখন চার্লস ব্যাবেজ তার বইয়ে এই বিষয়টা তুলে আনে যে দক্ষতা অনুযায়ী পৃথক কাঠামো এবং পৃথক বেতন পর্যায়ে রাখতে হবে। যে বেশি দক্ষ তাকে ভিন্ন পরিবেশে কাজ করতে দেওয়ার সুযোগ দিতে হবে, আর যে বেশি দক্ষ তাকে অবশ্যই অর্থ বেশি দিতে হবে, বেতন বেশি দিতে হবে। এই যে চিন্তাটা, এই সিস্টেমটাই নিয়ে এসেছিল চার্লস ব্যাবেজ। এই সিস্টেমটা কে নিয়ে এসেছিল? চার্লস ব্যাবেজ। কত সালে? 1832 সালে। কোন বইয়ের উপর? অন দ্য ইকোনমি অফ মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচার। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে এটা বসেই আছে যে অন দ্য ইকোনমি অফ মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচার বইয়ের লেখক কে? কত সালে বইটি এসেছে? 1832 সালের চার্লস ব্যাবেজ তার লেখক। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এর পরের টপিকে আসি, হ্যাঁ, উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমির এর পরে 1832 সালের পরে একেবারে 1901 সালে তোমার আমার সবার ফেভারিট দর্জি এবং আমাদের বিজনেস স্টাডিজদের জীবনটা কিছুটা উল্টাপাল্টা করে দেওয়ার মতো দর্জি ছিলেন এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলরের কথা পড়তে পড়তে ম্যানেজমেন্টে নিশ্চয়ই ঘুম এসে মানে মাথা টাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এফ.ডব্লিউ. টেইলর, সব কিছুতে এফ.ডব্লিউ. টেইলর, তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। হ্যাঁ, তো এফ.ডব্লিউ. টেইলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনায় আধুনিকতা নিয়ে আসে, যে কিভাবে একটা পণ্যকে আধুনিকভাবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উৎপাদন করানো যায়। যেমন আমি যদি বলি, তো এখন তোমাদের মনে হতে পারে যে নর্মাল উৎপাদন পদ্ধতি আর আধুনিক বা বৈজ্ঞানিক উৎপাদন প্রক্রিয়ার মধ্যে সেরকম কি পার্থক্য আছে। তোমরা যদি চিন্তা করো, বাংলাদেশে তোমরা কখনো ইয়ার দোকান দেখেছো? একটু পুরান ঢাকা বা গাজীপুরের দিকে যারা থাকো তারা এই কারখানাগুলো দেখতে পাবে। যদিও এখন গাজীপুরের বেশিরভাগ কারখানা আধুনিক, কিছু কারখানা আছে, কি বলবো, ম্যানুফ্যাকচারিং কারখানাগুলো আছে স্পেশালি স্টিলের জিনিসপত্র তৈরি, তারা দেখবে সব অগোছালো, সেই গোডাউনে কোনো লাইট নাই ঠিক মতো, তারপরে সেখানে লোকজনের পরিবেশও সেরকম সুন্দর না, বা প্লাস কে কোন কাজ করছে, কাকে কোন কাজ দেওয়া হচ্ছে, কোনো রুটিন নেই, কোনো সময়ের অবকাশ নেই, কেউ ছুটি পায় না, কারো কাজও কাজের মধ্যে দক্ষতারও অনেক অভাব থাকে, নিখুঁত কাজের অনেক অভাব থাকে। এই ধরনের দোকানগুলো যে দেখতে পাবে, অন্ধকার স্যাঁতস্যাঁতে দোকান, এগুলো আসলে বলা যেতে পারে যে নর্মাল বা ট্রেডিশনাল প্রাচীন আমলের উৎপাদন প্রক্রিয়ায় পরিচালনা করছে, যারা কিনা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সব বিষয়কে, খুঁটিনাটি বিষয়কে সঠিক করানোর কথা দেখে না। ঠিক আছে, এরপরে তুমি যদি চলে যাও এখন একটা প্রাণ কোম্পানিতে যাও, প্রাণ কোম্পানির যে মেশিনারি গুলো আছে, তারা যে জুসের বোতলগুলো বানায়, যে কারখানাতে দেখবে যে সেই কারখানাটা পুরো সাফ, নিট এন্ড ক্লিন, আলো ভালো মতো আছে, সেখানে মেশিনগুলো গোছানো, কে কার পরে কোন কাজ করবে এটার একটা রুটিন দেওয়া আছে, যার জন্য কি কাজগুলো
ওভারলোড হয় না, একজনের কাজ অতিরিক্ত বেশি হয়ে যায় না যে সে কোনো ছুটিই পাবে না বা সে কোনো আরামই পাবে না, কাজ করতে করতে সে শহীদ হয়ে যাবে। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এরকম একটা পার্থক্য মাথার মধ্যে আনলে তুমি বুঝতে পারবা যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তোমার আমার আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ ছিল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যে আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ ছিল, এবং এটাই নিয়ে এসেছে এফ ডাব্লিউ টেইলর। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এফ ডাব্লিউ টেইলরের পর আমরা যার বিষয়ে পড়বো সে হচ্ছে হেনরি এল গান্ট। 1908 সালে হেনরি এল গান্টের সবচেয়ে, গান্ট বা ওকে গ্যান্টও বলা হয়, গ্যান্ট এটা এক এক জায়গায় এক এক স্পেলিং করা হয়, কিন্তু হেনরি এল গ্যান্ট সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে তার গ্যান্ট চার্টের জন্য, এবং বহির্বিশ্বে এটা খুবই খুবই বিখ্যাত। গ্যান্ট চার্টের মাধ্যমে কাজ নিরীক্ষা করা, যে কোন শ্রমিক কতটুকু কাজ করছে, কত ভালো কাজ করছে, কত সময় নিয়ে কাজ করছে, কিরকম দক্ষতা তার কাজের প্রতি আছে, সেটা নির্ধারণ করা হয় এই গ্যান্ট চার্টের মাধ্যমে। তো উৎপাদন ব্যবস্থাপনার জন্য একটা খুবই খুবই আশ্চর্যজনক আবিষ্কার ছিল গ্যান্ট চার্ট, যেটা কিনা অনেক সমস্যার সমাধান করে দিয়েছিল। কিভাবে একটা বিশাল শ্রমিক বাহিনীকে সামলানো যায়, কাঁচামালের নির্দেশন রাখা, সব নিরীক্ষা করা, কন্ট্রোল করা, এই সব কিছু যাতে হাতের মুঠোয় রাখা যায়, এরকম একটা সিস্টেম তৈরি করে দিয়েছিল গ্যান্ট চার্টের মাধ্যমে হেনরি এল গান্ট। সে মানুষকে বা মানবিক শ্রমিককে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে তার সুবিধা হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করেছিল, এবং এই বিষয়টাকেই হেনরি এল গ্যান্ট নিয়ে আসে। আচ্ছা, হেনরি এল গ্যান্ট তাহলে কে নিয়ে আসে? গ্যান্ট চার্ট কি করে? সেটা কর্মক্ষেত্রে সময় নিরীক্ষা করে। কি করে? কর্মক্ষেত্রে সময় নিরীক্ষা করে। আচ্ছা, এরপরের টপিকটা যদি আসি, 1931 সালে ওয়াল্টার শিউহার্ট, ওয়াল্টার শিউহার্ট নামক একজন বিজ্ঞানী বা রিসার্চার, গবেষক বলতে পারো, সে উৎপাদনের মান নিয়ন্ত্রণ, মানের একটা চ্যাপ্টার আছে তোমাদের, তাই না? উৎপাদনের মান নিয়ন্ত্রণের একটা অধ্যায় আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো উৎপাদনের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিসংখ্যানগত মান ব্যবহার করে বা স্ট্যাটিস্টিক্যাল মান। তোমরা যেহেতু কমার্সের, তোমরা তো নিশ্চয়ই এর আগে 9-10-এ তোমরা জেনারেল ম্যাথে বা সাধারণ গণিতে পরিসংখ্যানের অধ্যায় করেছিলে না? হ্যাঁ, আয়তলেখ, লেখচিত্র, ট্যালি, এই সবগুলোর হিসাবই কিন্তু পরিসংখ্যানগত হিসাব। তো ওয়াল্টার শিউহার্ট মান নিয়ন্ত্রণের জন্য, উৎপাদনের মান, উৎপাদনের হিসাব রাখার জন্য, কতটুকু কাঁচামাল কি, এইসব হিসাব রাখার জন্য, মান নিয়ন্ত্রণের জন্য পরিসংখ্যানগত মান ব্যবহার শুরু করেছে। তিনি আইডিয়াটা নিয়ে এসেছে যে আমরা যদি একটা গ্রাফ রেডি করি যে 2010 সালে উৎপাদন কত হয়েছে, 2020 সালে কত, এবং 2030 সালে কত হতে পারে, এটার যদি আমরা একটা আন্দাজ লাগাতে পারি, তখন আমরা পরিসংখ্যানিক সূত্র ব্যবহার করে, পরিসংখ্যানিক মান ব্যবহার করে একটা গ্রাফ তৈরি করলাম যে 2010 সালে উৎপাদন ছিল এখানে, এবং 2020 সালে নিচে নেমেছে, কিন্তু এখন আমরা বলতে পারি যে 2030 সালে আমরা এরকম পরিশ্রম করেছি এবং এরকম প্রজেক্ট এনেছি যে 2030 সালে আমাদের যে উৎপাদনের পরিমাণ আছে, মান আছে, সেটা সর্বোচ্চ থাকবে। এই যে এই বিষয়গুলো নির্দিষ্ট করা, এই বিষয়গুলো নির্ধারণ করা, এটাই হচ্ছে লেখচিত্র ব্যবহার করা, পরিসংখ্যানিক সূত্র ব্যবহার করা, দূরদৃষ্টির জন্য, বোঝার জন্য যে সামনে তুমি কি করতে পারবে, এখন তোমার কতটুকু মান আছে তোমার পণ্যের, এটাই নিয়ে এসেছিল ওয়াল্টার শিউহার্ট। ওয়াল্টার শিউহার্ট এই বিষয়টাকেই উপস্থাপন করেছিল, নিয়ে এসেছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে তাহলে কি করা যায়? আমি যদি চিন্তা করি, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। অনেকের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে শোনো। না, অনেকগুলো কল আসছে এতক্ষণ ধরে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই শোনো।
সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে সবার মনে হতে পারে এই সব বিষয়গুলো ছিল পারমাণবিক বোমার মতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে এরকম একটা পরিবর্তন এনেছে, এরকম একটা টেকনোলজিক্যাল প্রযুক্তিগত পরিবর্তন এনেছে যে সেটা তোমার বিশ্বকে এই পর্যন্ত নিয়ে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম একটা ধাক্কা ছিল। তাহলে বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কম্পিউটার, সফটওয়্যার, প্রজেক্টর এইগুলোর সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবহার হয়েছে। অনেক নানান ধরনের মেডিসিন, ওষুধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কৃত হয়েছিল, তৈরি হয়েছিল। তাহলে বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উৎপাদন মান ব্যবস্থাপনার একটা ব্যাপক পরিবর্তন আসে। উৎপাদন মান ব্যবস্থাপনার একটা খুবই ব্যাপক পরিবর্তন আসে। যেমন যদি বলি, পৃথিবীতে যখনই অনেক বড় কোনো ঝড় যায় সেটা পৃথিবীর চেহারা এবং নকশা পুরো বদলিয়ে রেখে দেয়। যেমন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরকম একটা ধাক্কা ছিল পুরো পৃথিবীর জন্য, যে পুরো পৃথিবীর নকশাই বদলে গিয়েছে। প্রযুক্তি ব্যবহার করা, প্রযুক্তিকে কাজে লাগানো, উৎপাদনের ব্যবস্থাপনা, মানুষের চিন্তা ধারণা, বিজ্ঞানকে স্বীকার করে নেওয়া, এই সব কিছু কিন্তু এই দুইটা ধাক্কায় মানুষ অনেক পরিবর্তন করে শিখে নিয়েছে। এরকমই একটা ধাক্কা ছিল কোভিড-19, তাই না? কোভিড মহামারী 2020 সালের, সেটা কিন্তু পুরো পৃথিবীর চিত্র নকশায় পরিবর্তন করে দিয়েছে, যার জন্য আমি এখন ক্যামেরার সামনে আছি এবং সবাই অনলাইনে ক্লাস করা, ইন্টারনেটে ক্লাস করা, এই বিষয়টাকে এত সহজভাবে মেনে নিতে পেরেছে, এত সহজভাবে তারা এটার প্রয়োজনীয়তাটাকে বুঝতে পেরেছে যে আমাদের কিভাবে ইন্টারনেটে ভার্চুয়ালি যোগাযোগ রাখা সম্ভব এবং নিজের দৈনন্দিন জীবনযাপনও চালানো সম্ভব। তাহলে বুঝতে পারতেছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উৎপাদন মান ব্যবস্থাপনায় খুবই ব্যাপক একটা ভূমিকা রেখেছে। এইবার আমি তোমাদেরকে পরিচিত করাবো যে উৎপাদন ব্যবস্থাপনার কিছু পদ্ধতি। আবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার পদ্ধতি, এমসিকিউতে যদি এসে থাকে অন্য কোথাও টিক দিবে না। উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি। যদি প্রথম টপিকটাতে আসি, লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং সবাই ভুলবে না, এটা কিন্তু কোনো কম্পিউটার প্রোগ্রামিং না। লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে এরকম একটা পারিসংখ্যানিক অঙ্ক ব্যবস্থা, যেমন আমাদের অনার্সে তোমরা যখন ভার্সিটিতে আসবে তখন তোমরা এটা পাবা বিবিএতে। তো এইখানে তোমাদের একটা যন্ত্র সর্বোচ্চ কতক্ষণ কাজ করে, সেটার জন্য তুমি কতটুকু উৎপাদন পাবে, সেটার জন্য কত তোমার খরচ করতে হয়েছে, কিরকম তোমার কাঁচামাল লাগবে, একটা অঙ্কের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে সবকিছু গুছিয়ে বের করা যায়, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। ওয়েটিং লাইন মেথড, কতটুকু মুহূর্তে তোমার পণ্য ডেলিভার হচ্ছে, পণ্য আসছে, পণ্যের কি ধরনের প্রক্রিয়া, প্রসেস, কতটুকু সময় তার জন্য ব্যয় হচ্ছে। তোমরা কিন্তু জানো যে সময় অনেক গুরুত্বপূর্ণ, আর আমাদের বিজনেসদের জন্য প্রতি বছরে বা প্রতি সময় সময় অর্থের মূল্যও পরিবর্তন হচ্ছে, পণ্যের মূল্যও পরিবর্তন হচ্ছে। তো ওয়েটিং লাইন মেথড একটা। সিমুলেশন অ্যানালাইসিস। সিমুলেশন অ্যানালাইসিস হচ্ছে সার্বিক বিশ্লেষণ। সার্বিক বিশ্লেষণ বলতে কি, খুঁটিনাটি সকল তথ্য, যে শ্রমিক কখন আসে, শ্রমিক কখন যায়, মেশিন কতক্ষণ চলে, তো এই সব কিছু খুঁটিনাটি তথ্য থেকে একটা বিশ্লেষণ তৈরি করা হয় যে তোমার কোম্পানির, তোমার কারখানার উৎপাদন ব্যবস্থাপনাটা কিরকম ভাবে চলছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখতে চাই যে ক্রিটিক্যাল প্যাথ মেথড। ক্রিটিক্যাল প্যাথ মেথডটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল ওয়ার্ডটা দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন হবে, না কঠিন না, বলতে গেলে এটা একটা ব্যাপক বিশ্লেষণ করে। ব্যাপক বিশ্লেষণ বলতে ভবিষ্যৎ অ্যানালাইসিস, ভবিষ্যতে তোমার উৎপাদন মাত্রা অ্যানালাইসিস, এরকম অনেক কিছু যেটা কিনা তোমাদের এখন বললে আসলে তোমরা বুঝবে না, এবং তোমাদের বইয়ে এটা ব্যাপারে এত কোনো বর্ণনা দেওয়া নেই, কিন্তু আমি বলছি যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা যে এটা আসলে কিভাবে তোমার উৎপাদন ব্যবস্থাপনায় কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি, এবং আজকে আমরা রয়েছি আধুনিক জমানায়। এবং আমি তো তোমাদেরকে বললাম যে 2020 সালের ধাক্কাটা এরকম একটা ধাক্কা ছিল পুরো বিশ্বের জন্য,
যে বিশ্বের সম্পূর্ণ উৎপাদন ব্যবস্থাপনা কিন্তু আবার নতুন করে রিফ্রেশ হয়েছে। নতুন করে উৎপাদন ব্যবস্থাপনার অনেক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা কিভাবে সর্বক্ষণিক চালিত রাখা যায় সেগুলো নিয়ে অনেক রিসার্চেস হচ্ছে। তোমরা যখন সামনে যাবে তখন তোমরা এগুলো আগে জানতে পারবে। আচ্ছা, এরপরে টপিকটা যদি দেখি, হ্যাঁ, উৎপাদনশীলতার উন্নয়ন। এখন কথা হচ্ছে আপু আবার কেন প্রথম অধ্যায়ের টপিক এখানে? হ্যাঁ, পঞ্চম অধ্যায়ে প্রথম অধ্যায়ের এই বিষয়টি রয়েছে যে উৎপাদনশীলতার উন্নয়ন এবং উৎপাদনশীলতার চ্যালেঞ্জ। আমরা যেহেতু উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে কথা বলছি, তাহলে আমরা কিন্তু জানি যে উৎপাদনশীলতাটা উৎপাদন ব্যবস্থাপনায় হিসাব রাখা কত গুরুত্বপূর্ণ। তাহলে এটার হিসাবটা কি হচ্ছে? তুমি কতটুকু ইনপুট দিচ্ছ, তার বিপরীতে তুমি কতটুকু আউটপুট পাচ্ছ, মানে তুমি কতটুকু শ্রম, কতটুকু মূলধন দিচ্ছ এবং এর জন্য তুমি কি ধরনের ফলাফল গ্রহণ করছো, কি ধরনের মানের পণ্য গ্রহণ করছো, কত টাকায় বিক্রি করতে পারছো, এগুলোকে হিসাব করে ধরা হয় যে তোমার উৎপাদনশীলতা। একটা সূচক যে ওই উৎপাদনশীলতাটা কিরকম বা কতটুকু। একটা কোম্পানির উৎপাদনশীলতা যত বেশি, অবশ্যই আমরা জানি যে ওই কোম্পানিটি বা ওই কারখানাটি, ব্যবসায়টি ততটাই সফল। আচ্ছা, তাহলে উৎপাদনশীলতার উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে? আসলে জিনিসটা কি? উৎপাদনশীলতার উন্নয়ন বলতে আসলে উৎপাদনের দক্ষতাকে উন্নয়নটাকে বোঝাচ্ছে, আউটপুট বা ইনপুটের উন্নয়ন না। যেমন তুমি চিন্তা করো, তুমি যদি একটা সময় তুমি যদি 2 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকার পণ্য তৈরি করতে পারতাম, আর এখন তুমি দক্ষ হওয়ার কারণে সেটা 8 লাখ টাকায় পণ্য করা শিখে গিয়েছো, 8 লাখ টাকায় তৈরি করা শিখে গিয়েছো, এই যে মাত্রাটা তুমি বাড়ালে, এই যে উন্নয়নটা তোমার হলো, এই উন্নয়নটার মেন এবং প্রধান কারণ হচ্ছে তুমি তোমার কাজে এখন দক্ষ। তুমি জানো কোথায় কম খরচে কোথায় বেশি সুবিধা নিয়ে আসা যাবে, কোথায় কম খরচে তুমি বেশি ভালো ফলাফল দিতে পারবে। এখন তো এই বিষয়টাই হচ্ছে উৎপাদন দক্ষতার উন্নয়নকে বোঝানো হচ্ছে। তো উৎপাদন দক্ষতার উন্নয়ন কি কি ভাবে হতে পারে? কি কি ভাবে? বেসিক্যালি দুই ভাবে হয়ে থাকে। যেমন সমপরিমাণ উৎপাদন উপকরণ ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি উৎপাদন করা। মানে ওই তো আমি বললাম কি, আগে তুমি 2 লাখ টাকা খরচ করতে, ঠিক আছে, তো ওই পণ্যটা তৈরি করতে, হ্যাঁ, ইমাজিন করো তুমি একটা ফুলের ঝুড়ির কোম্পানি এবং তোমাকে 200টা ফুলের ঝুড়ি তৈরি করতে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই ফুলের ঝুড়ি 200টা তৈরি করতে আগে তোমার 2 লাখ টাকা খরচ করা লাগতো, যেটা কিনা তোমার ইনপুট, এবং এটা তুমি আউটপুট হিসেবে পেতে 5 লক্ষ টাকা। কিন্তু বর্তমানে তোমার দক্ষতার কারণে এই 2 লাখ টাকা খরচ করে তুমি 8 লক্ষ টাকার আউটপুট পাও, বা 8 লক্ষ টাকায় বিক্রি করা যায় এরকম ফুলের ঝুড়িগুলো উৎপাদন করতে পারো। তাহলে এটাকে কি বলা যাচ্ছে? তাহলে বলা যাচ্ছে তোমার দক্ষতার উন্নয়ন হয়েছে। সমপরিমাণ উৎপাদনের উপকরণ ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি উৎপাদন করা গিয়েছে। সমপরিমাণ। আরেকটা কি ধরনের হতে পারে? যে উৎপাদন কম পরিমাণে ব্যবহার করে, আমি এটা মুছে দিই, এবার যদি দেখো উৎপাদন কম পরিমাণে ব্যবহার করে পূর্বের সমান পণ্য ও সেবা উৎপাদন করা যাচ্ছে। তার মানে হচ্ছে যে তুমি আগে এই যে ঝুড়িটা তৈরি করতে কি 200 ঝুড়ি তৈরি করতে 2 লক্ষ টাকায়, হ্যাঁ, পেতে 5 লক্ষ টাকা। এখন তুমি এই 200 ঝুড়ি 2 লক্ষ টাকায় না, তুমি আরো কমে উৎপাদন করতে পারো 1.5 লক্ষ টাকায়। এই যে তুমি এক পরিমাণের পণ্য সেবা উৎপাদন করতে পারছো, যেটা কিনা পূর্বে ছিল একই পরিমাণের পণ্য সেবা তৈরি করতে পারছো, কিন্তু কম পরিমাণ উপকরণ ব্যয় করে। এই দুইটা সিস্টেমে তুমি উৎপাদনশীলতার উন্নয়ন করতে পারো। আজকের ক্লাস এইটুকুই। তোমাদের এর পরে এই অধ্যায়ের যে বিষয়গুলো বাকি আছে আমি আবার বলে দিই।
উৎপাদনশীলতার চ্যালেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা, এটাই শেষ বিষয়, বাকি সম্ভবত আর কোনো বিষয় বাকি নেই। উৎপাদনশীলতার চ্যালেঞ্জ এই অধ্যায়ের। আচ্ছা, তো সবাই কিন্তু নিজের অ্যাসাইনমেন্টটা মনে রেখো, আমি তারপর গ্রুপে নোটিশ দিয়ে দিব। আর আমি এখন যে একটা অ্যাসাইনমেন্ট চলছে সেটা 25 তারিখে জমা, সবাইকে আবার ডেটটা মনে করে দিচ্ছি, 25 তারিখের মধ্যে সবাই জমা দিবে, ঠিক আছে? ভালো থেকো, ভালো মতো ইফতার করো, রোজা রাখো, আল্লাহ হাফেজ।